আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। কাল থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। এবার দেশটিতে ভিসা পেয়েছে 5,24,000 শ্রমিক, আর এ পর্যন্ত যেতে পেরেছেন 4,93,000। তবে ভিসা পেয়েও টিকিটের জন্য যেতে পারছেন না 31,000 শ্রমিক। টিকিটের জন্য তারা এখনও অপেক্ষা করছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অনেকের আবার টিকিট পেয়েও রয়েছে প্রতারিত হওয়ার অভিযোগ। বিস্তারিত শরীয়ত খানের রিপোর্টে। এত পরিস্থিতির উপর যদি এই পর্যায়ে হয়ে যায় তাহলে আমরা কি করব? করতে পারি কি? জীবন দিয়ে যাবে ঢাকা শহরে বলে গেলাম আজকে, যদি এর ব্যবস্থা না হয়। বিমানবন্দরের বহির্গমন এরিয়ায় বসে এভাবেই হাউমাউ করে কাঁদছিলেন মোহাম্মদ সাইফুল্লাহ। যোগাযোগ করতেছি, ফোন করে না, আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো, মাথা ঠিক নাই ভাই। প্রায় 6 মাস ঘুরে মালয়েশিয়ার ভিসা, চাকরি সবই হয়েছে, এখন অপেক্ষা শুধুমাত্র টিকিট নামক সোনার হরিণের। সব জেনেও এখনো অপেক্ষা করছেন বিমানবন্দরে, আর নীরবে দেখছেন বাকিদের চলে যাওয়া। মোহাম্মদ সাইফুল্লাহর মতো হাজারো মানুষের কান্নায় ভারী হয়ে উঠছে বিমানবন্দর এলাকা, যারা তাদের সব হারিয়ে স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত জীবনের, কিন্তু টিকিট না পেয়ে সেই স্বপ্নই আজ পরিণত হয়েছে শঙ্কায়। বৃহস্পতিবার পর্যন্ত 5,24,946 জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়া হয়। তবে অনুমোদন পেয়েও টিকিটের জন্য যেতে পারছেন না 31,000-এর বেশি কর্মী। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পর আর কোনো নতুন শ্রমিক ঢুকতে পারবে না সেখানে। ফলে গেল কয়েকদিনে বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সগুলো। শেষ দিনে 8টি ফ্লাইটে যেতে পারছে প্রায় 1,800 জন। এদিকে শেষ দিনে এখনও টিকিটের জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন হাজারো শ্রমিক। দফায় দফায় সময় দিয়েও ফ্লাইটের টিকিট দিতে পারেনি এজেন্সিগুলো। কেউ আবার পেয়েছিলেন ভুয়া টিকিট। বিমানবন্দরে এসে যেতে না পেরে সেখানেই অপেক্ষা করছেন নতুন টিকিটের। যারা শেষ সময় টিকিট পেয়েছেন তারাও কিনেছেন কয়েক গুণ বেশি দামে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকা, আর এসব শ্রমিক থেকে নেওয়া হয়েছে 4.5 থেকে 6.5 লাখ টাকা। বাড়তি টাকা দিয়েও অনেকেই যেতে পারছেন না স্বপ্নের মালয়েশিয়ায়। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল শুনতে পাচ্ছেন? বাদল, জানাবেন যে আজ শেষ দিনে যে সব শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারলো না তাদের ভবিষ্যৎ কি, আর কি বলছেন ভুক্তভোগীরা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আফসানা, ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তারা আসলে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন। বিশেষ করে এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন এবং স্থানীয় দালালদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। এই যারা প্রতারণার শিকার হয়েছেন, যাদের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না, এদের কয়েকজনের সাথে কথা বলেছি। তাদের দু একজন আমাদেরকে জানিয়েছেন যে এই এখন বন্ধ হচ্ছে, এটি আসলে মালয়েশিয়ায় যে শ্রমিক নিচ্ছে সেটি আসলে চতুর্থবারের মতো বন্ধ হলো। তারা বলছেন যে এই জুনের পরে হয়তো আবার ওপেন হবে, তখন তাদের যাওয়া হবে। কিন্তু যাদের যাওয়া হচ্ছে না তারা বলছেন যে অনেকেই ব্যাংক থেকে লোন নিয়েছেন, গহনা বিক্রি করেছেন, বিভিন্নভাবে জমি বিক্রি করেছেন, বিভিন্নভাবে তারা টাকা সংগ্রহ করেছেন এবং অনেকেই বেশ কিছুদিন আগে, কেউ 5 মাস, কেউ 6 মাস বা কেউ 1 বছর আগেও টাকা দিয়েছেন। তারপরেও এই যে দালাল চক্র এবং এজেন্টের গাফিলাতির কারণে তা এই শ্রমিকদের আসলে যাওয়া হচ্ছে না। মোটামুটি 30,000
32,000 শ্রমিক এই যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এই কারণেই তারা বেশ মর্মাহত এবং তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে আসলে যাতে করে এই যে এজেন্সিগুলো রয়েছে যারা মালয়েশিয়া শ্রমিক পাঠানোর কাজে নিয়োজিত রয়েছেন এবং যারা দালাল রয়েছেন যারা মানুষের সাথে প্রতারণা করেন তাদের বিরুদ্ধে যেন সরকার কঠোর ব্যবস্থা নেয়, তাহলে হয়তো এই যে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন মালয়েশিয়াগামী তাদের এই ভোগান্তি অনেকটাই কমতে পারে। আফসানা, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেমিটেন্স যোদ্ধাদের মালয়েশিয়া যাওয়ার বিষয়ে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ বাদল। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে জেলার 5,601 হেক্টর জমির ফসল। পানিবন্দী হয়ে পড়েছেন মৌলভীবাজার ও সুনামগঞ্জের শতাধিক গ্রামের বাসিন্দারাও। স্থানীয় প্রশাসন জানিয়েছেন বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। জেলা প্রতিনিধিদের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ। উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে সুরমা কুশিয়ারা সহ সিলেটের নদ নদীর পানি উপচে পড়েছে, তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, যোগীগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে সিলেট তামাবিল সড়ক, ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। পানি উঠেছে বসত বাড়িতেও। নগরীর তালতলা, কাজিরবাজার, মাসিমপুর, মেন্দিবাগ, আলমপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের দিন কাটছে দুর্ভোগে। এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জে তলিয়ে গেছে ফসলি জমি। কয়েক হাজার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ধান রাজ্যের ধান পানি তোলে বুঝেননি, ফারাও দিছি, ফারাও অত পানি, প্রায় 3 ফুট পানি। প্রচুর পরিমাণ পানি কাল থেকে, আমরা তো ঘরের ভিতর থাকতেই পারতেছি না, আর কোনো জিনিসপত্র নিয়ে বের হইতে পারতেছি না। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট এখান থেকে বের হয়েছি। অত্র এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত বছরের মে মাসে সিলেটে 330 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, এবার তা দ্বিগুণেরও বেশি। এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা মোকাবিলায় সিলেটে আশ্রয় কেন্দ্র খোলার কথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুলবুল। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ধলাই নদীর আশপাশের 12টি স্থান ও মনু নদীর 7টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধলাইয়ের পানি বিপদসীমার প্রায় 31 কিলোমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ধলাই নদীর দুপারে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে তার প্রায় 2টি স্থানে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। শুধু ছাতকেই বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য পয়েন্টগুলোতে কিন্তু আমাদের নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক যুগের মধ্যে সিলেটের সবচেয়ে বড় বন্যা হয় 2022 সালে। সাইদ মাহমুদ, RTV। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর থেকেই উপকূলীয় জনপদে ভেসে উঠছে ভয়াবহ ক্ষত। জলোচ্ছ্বাসের কারণে গ্রামে গ্রামে মাথা গোঁজা ঠাঁই হারিয়েছে বহু পরিবার। সবুজ শস্য শ্যামলে ভরা জনপদ এখন শুধু পানি আর পানি। ঝালকাঠি ও পিরোজপুরে 35,000-এর বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। জেলা প্রতিনিধিদের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ। প্রাণ বাঁচাতে বাড়িঘরের মায়া ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটে গিয়েছিল লাখ লাখ মানুষ। রেমাল আতঙ্ক শেষে ফিরে দেখে ঘরবাড়ি, মাছের ঘের সবই শেষ। 5 দিন ধরে লাখ লাখ মানুষের জীবন কাটছে পথে পথে। উপকূলে চলছে ঘুরে দাঁড়ানোর কঠিন যুদ্ধ। ঝালকাঠি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জলোচ্ছ্বাসে 2070টি পুকুর ও 159টি ঘেরের মাছ ভেসে গেছে। এতে শত কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে মৎস্যজীবীরা। এছাড়া 25,573টি ঘর বিধ্বস্ত হয়েছে। তলিয়ে গেছে 6,190 হেক্টর ফসলি জমি। ঘরদুয়ার ভাঙে চুরে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিছু খাইতে লইতে পারি না, রাস্তায় রাত কাটাইছি। গাছপালা পড়িয়া টিন টুন ভাঙে গেছে, ঘর ভাঙছে, টিন উড়েই নিয়ে গেছে। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এখন পর্যন্ত বন্ধ। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি বরাদ্দ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 390 মেট্রিক টন চাল, 8,90,000 টাকা, ভূখাদ্য চাল এবং শিশুখাদ্য চাল টাকা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। সরকারের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, হয়তো এখন পর্যন্ত এখানে এসব পৌঁছে নাই। আমি আশা করি আমি যখন আসছি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার।
এদিকে পিরোজপুরে প্রায় 10,000 বাড়িঘর ও কাঁচা পাকা প্রায় 70 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দুরকানী ও মঠবাড়িয়ায় বেড়ি বাঁধ ভেঙে 1800 মেট্রিক টন মাছ ভেসে গেছে বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত ঘরের ভিতরে মনে হয় 1 থেকে 2 হাতের বেশি পানি আছে। সব জলে ভাসাইয়ে নিয়ে গেছে, আমাদের এখন কিছু নাই। যদি আমাদের কিছু সাহায্য যদি করে সরকার তাহলে আমরা বাঁচতে পারি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে পিরোজপুর জেলা প্রশাসন। তালিকা করেছি এবং তালিকা ধরে দ্রুতই পুনর্বাসনের স্ব ডিপার্টমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে। পর্যাপ্ত সরকারি সহযোগিতায় উপকূলের ঘুরে দাঁড়ানোর যুদ্ধটা সহজ হবে, এমনটাই বলছে দুর্গত মানুষেরা। সৈয়দ মাহমুদ, RTV। এবার বাজার প্রসঙ্গ। বেশ কিছুদিন ধরে অস্থির রাজধানীর কাঁচা বাজার, বেড়েছে সব ধরনের সবজির দর। ঝড়ের আগে দাম বেড়ে যাওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজিতে। বাড়ছে ডিমের দাম, যৌক্তিক কারণ ছাড়াই বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। গরু ও খাসির মাংস আগের বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা নিম্নমুখী মুরগির দর। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থামছেই না। তীব্র তাপদাহে এক দফা দাম বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার। 60 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। গাজর ও টমেটোর কেজি ঠেকেছে 100 টাকায়। কাঁচামরিচ পাইকারিতেই বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা, যা খুচরায় বাজার ভেদে বিক্রি হচ্ছে 220 টাকা পর্যন্ত। বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম বাড়ার পেছনে নানা অজুহাত ব্যবসায়ীদের। 2-3টা সবজির দাম একটু বেশি, আর অন্যান্য সবজির দাম আগের মতনই আছে। আমদানি কম হইলে মরিচের দাম একটু বাইরে যায়, বেশি হলে দাম একটু কমে যায়। নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। যারা আমরা চাকরি করি তারা তো মনে হয় 100 টাকা 200 টাকা কেজি কেনা সম্ভব না। ইনকাম কিন্তু বেশি হচ্ছে না, কিন্তু দ্রব্যমূল্যের কিন্তু দাম বেড়ে যাচ্ছে। নানা অজুহাতে বেড়েই চলেছে ডিমের দাম। মাসখানেক আগে 35 থেকে 40 টাকা হালির ডিম বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। গতকালকে থেকে 5 টাকা ডজনে বাড়ছে আর কি। আদারের দাম বেশি, তার কারণে তারপর মুরগি মারা যাচ্ছে গরমের কারণে। ভারত থেকে আমদানি করা হলেও কমছে না পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। সামনে কোরবানি তো আমরা দরকার 5 কেজি, আপনি নিতেছেন 20 কেজি, এইভাবে আমরা দামটা বাড়াই। গেল মাসখানেক আগে থেকে বাড়তির দিকে সব ধরনের মশলা। এলাচের দর বেড়েছে কেজিতে 1000 টাকা পর্যন্ত। দাম বাড়ছে মশলা অতিরিক্ত হারে বাড়ছে, 2200-2300 টাকা এলাচি আর 3500 টাকা। গেল 2 দিন ধরে কিছুটা নিম্নমুখী ব্রয়লার মুরগির দাম। কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। পাকিস্তানি 300 বা 290 অবস্থা চলছে, আর ব্রয়লার 190 টাকা কেজি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপণ্যের দর সহনীয় রাখার দাবি ভোক্তাদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় 3 আসামির এবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন সৈয়দ আমানুল আমান, ফয়সাল আলী সাজি ও শিলাস্তি রহমান। 8 দিনের রিমান্ড শেষে আসামিদের শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ফের 8 দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়। এদিকে আনার হত্যার তদন্তে কলকাতার গোয়েন্দা পুলিশ নতুন করে বিশেষ ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। নেপাল ও কলকাতার গোয়েন্দা টিমের সদস্যরা ইতিমধ্যে যৌথ তল্লাশি শুরু করেছে। ডিএনএ পরীক্ষার জন্য এমপি আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতা নেয়ার প্রক্রিয়া চলছে। বিএনপি শাসনামলে হাওয়া ভবনে দুর্নীতিতে জর্জরিত ছিল অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খবর রাখেন। প্রশ্ন রাখেন, বিএনপির মহাসচিব নিজে গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতায়, তিনি কি করে দুর্নীতিগ্রস্তদের তালিকা করবেন? ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাবেক আইজিপি বেনজিরের দেশত্যাগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার বিষয়টি আইনের গতিতে চলছে। দেখুন শাকিলা করিমের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি শাসন আমলে হাওয়া ভবনই ছিল দুর্নীতিতে জর্জরিত, অথচ আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিবাজদের ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখা, দুর্নীতির বিচার হচ্ছে।
বিএনপি মহাসচিব নিজেই গঠনতন্ত্র লঙ্ঘন করে মহাসচিবের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল এর মধ্যে কয়বার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করে। সাবেক আইজিপি বেনজির প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে, তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, যেহেতু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। ওবায়দুল কাদেরের মতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করেছিল বিএনপি। শাকিলা করিম, RTV, ঢাকা। বর্তমান সরকার দেশে লুটেরাদের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নয়াপল্টনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণদোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সকল অপকর্মের দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খান আলমিনের রিপোর্টে এর বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাদ জুমা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই গণদোয়ার আয়োজন করে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আগে বর্গীরা এসে দেশের সম্পদ লুট করে নিয়ে যেত, এখন সরকারি বর্গীর ভূমিকায় অবতীর্ণ হয়ে লুটেরাদের রাজত্ব কায়েম করেছে। আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আজিজ বেনজিরদের ব্যবহার করে এখন তাদের অপকর্মের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি, পুলিশ প্রধানদের এত অপকীর্তি। প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? তদন্ত হয়। এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে। জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের উপর ভর করেই সরকার ক্ষমতায় টিকে আছে। আপনি একদিন বলেছিলেন ইন্ডিয়াকে আমি অনেক দিছি, আমার আর দেওয়ার কিছু নাই, ইন্ডিয়াকে চিরদিন মনে রাখতে হবে। তার মানে আপনি ইন্ডিয়াকে অনেক কিছু দিচ্ছেন, আনছেনটা কি? বাংলাদেশ আগামী দিন অনিশ্চিত সার্বভৌমত্ব একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। বিরোধী কণ্ঠকে রোধ করে সরকার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় বলেও মন্তব্য করেন গয়েশ্বর। খান আলামিন, RTV, ঢাকা। বাংলাদেশের জাতিসংঘে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে একথা বলেন। অ্যান্তনিও গুতেরেস বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এ সময় রোহিঙ্গা ইস্যুতে উদারতার জন্য কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব। এদিকে পূর্ণ 2 মেয়াদে ক্ষমতায় থেকেও বিএনপি কেন জিয়া হত্যার বিচার করেনি এমন প্রশ্ন রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রশ্ন রাখেন। আপনারা কেন জিয়া হত্যার বিচারটা করলেন না? বেগম খালেদা জিয়া তো জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর 10 বছর ক্ষমতায় ছিলেন। আমরা বহুবার বলেছি, জিয়া রহমানের হত্যা মামলা কিন্তু আদালতের মধ্যে পড়ে আছে। এই মামলা তারা কোনোদিন নিষ্পত্তি করে নাই। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে ফেরত পাঠানো না গেলে
রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার আলামত দেখা যাচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরে যারা যুদ্ধ করছে, রোহিঙ্গা ক্যাম্পে তাদের কয়েকজনের আনাগোনা রয়েছে। মাদকের সঙ্গেও জড়িয়ে যাচ্ছে অনেক রোহিঙ্গা, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রিত। এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ জাগবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি। আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে না, কিন্তু সেখান থেকে ড্রাগ আসতো এবং এই ক্যাম্পের কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। ৬০৮ কোটি টাকা অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত থেকেও মিলেছে পদোন্নতি। সবকিছু প্রমাণ হওয়ার পরও অবসরে গিয়ে বুঝে পেয়েছেন নিজের পাওনা। এমন ঘটনা ঘটেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF-এ। অসহায় মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন ঘটাতে না পারলেও নিজেরা হয়ে উঠেছেন বিত্তশালী। মামলা করেও আটকানো যায়নি তাদের। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। লাগাইছে কিন্তু এটা নির্ভর হয়েছে এই যে না লাগানোর পরের তো আর কেউ গ্রামের পথেঘাটের অন্ধকার দূর করতে লাখ লাখ টাকা খরচ করে মাত্র 11 মাস আগে বসানো হয় সোলার লাইট। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে বসানো এসব লাইট এক সপ্তাহ পার না হতেই অকেজো হয়ে পড়ে। এই বাতিটা যেমন আর কি যেদিন লাগাইছে 2-3 দিন পরে তো বন্ধ, কিন্তু লাগানোর পর থেকেই 1 মাসও ঠিক মতো সার্ভিস দেয় নাই। বিষয়টি নিয়ে শরীয়তপুরের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপপরিচালককে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রকল্পটি সরাসরি প্রধান কার্যালয় দেখভাল করেছে। প্রকল্প বাস্তবায়নের পর তাদের আর কোনো দায় থাকে না বলেও জানান তিনি। অনেক কোম্পানি এটা কাজ করেছে, এখন কোনটা বা কি ঢালাই হয়নি সেটা আমার বিবেচ্য বিষয় না। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেখানে উপজেলা এবং ইউনিয়ন পরিষদের এখানে একটা ফান্ড ক্রিয়েট করবে, ফান্ড ক্রিয়েট করে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই পালন করবেন। এসব নিয়ে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়েও সাংবাদিক শুনে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মওদুদুর রশিদ সরদার প্রতিষ্ঠানটিতে সাংবাদিক প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। ব্যবস্থাপনা পরিচালকের এমন কর্মকাণ্ডে সন্দেহ আরও বেড়ে যায়। অনুসন্ধানে মেলে ভয়াবহ সব তথ্য। মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের এক বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে, ভুয়া কাগজ দেখিয়ে ঋণ বিতরণ করায় প্রতিষ্ঠানটির বর্তমান অনাদায়ী পাওনা প্রায় 218 কোটি টাকা। এমনকি নিয়ম ভেঙে 100 কোটির বেশি টাকা রাখা হয়েছে বিভিন্ন বেসরকারি ব্যাংক ও লিজিং প্রতিষ্ঠানে, যা ফেরত চেয়েও আর পাচ্ছে না প্রতিষ্ঠানটি। এর মধ্যে আলোচিত PK হালদারের ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানিতেও রাখা হয়েছে অর্থ। এসব অপকর্ম হয়েছে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহার আমলে। স্বাস্থ্যসেবার কথা বলে প্রতিষ্ঠানটির কর্মচারীদের কাছ থেকেও লুটে নেওয়া হয়েছে টাকা। মালামাল সরবরাহ না করেও কাগজে কোম্পানিকে বিল পরিশোধ করার প্রমাণ পায় তদন্ত কমিটি। এমন সব গুরুতর অভিযোগে মদন ও তৎকালীন প্রকল্প পরিচালক শহীদ হোসেন সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকলেও উল্টো শহীদকে পদোন্নতি দেওয়া হয়। প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হলেও সম্প্রতি আদালত তা খারিজ করে দেয়। রহস্যের বিষয়, এই আদেশের বিরুদ্ধে আপিলে যাননি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। এসব বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে LGRD মন্ত্রীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া মেলেনি। প্রতিষ্ঠানটির চেয়ারপারসনও এ বিষয়ে কথা বলতে নারাজ। প্রমাণিত দুর্নীতি নিয়ে বর্তমান পর্ষদের এমন অবহেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে TIB। প্রাপ্তির নিরাপত্তা নিশ্চিত না করে এরকম ঝুঁকির জায়গায় কেন বলে যে লিজিং কোম্পানিগুলো সবসময় ঝুঁকিতে ছিল তাদের কাছে কেন অর্থ বিনিয়োগ করা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়া, তাদের মধ্যে যোগসাজশ ছাড়া এবং তাদের সুরক্ষা ছাড়া এই দুই ধরনের অনিয়মগুলি কোনো অবস্থায় হতে পারত না। দুদকে প্রাতিষ্ঠানিক এসব দুর্নীতি নিয়ে আরো সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। সুমন তানভীর, RTV, ঢাকা।
বর্ণাঢ্য অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর কার্যক্রম। শুক্রবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী হওয়া 5 শিশুর হাতে মেরিলের পক্ষ থেকে পুরস্কার হিসেবে 10 লাখ টাকা করে শিক্ষা বীমা তুলে দেওয়া হয়। এছাড়া শিশুদের জন্য কাজ করার জন্য জাগো ফাউন্ডেশন, প্রয়াস ও ছোটমণি নিবাস নামে 3টি সংগঠনকে স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পর্ণ তারকার সঙ্গে যৌন সম্পর্ক, নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে তারকাকে ঘুষ, ব্যবসায়িক জালিয়াতি, এরপর কাঠগড়া ও মামলায় হার। আসছে নির্বাচনের আগে এভাবে বড় একটা ধাক্কা খেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি। বৃহস্পতিবার এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের একটি আদালত। আসন্ন নির্বাচনে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা। ফারুক হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী নভেম্বরে তৃতীয় দফায় হোয়াইট হাউস দখল প্রতিযোগিতায় নামার আগে আগে ফৌজদারি মামলার আসামি হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 11 জুলাই ঘোষণা করা হবে সাজা। ট্রাম্পকে জরিমানা, নজরদারিতে রাখা বা কারাভোগের সাজা দিতে পারেন আদালত। তবে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি। ট্রাম্পের দাবি, নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট শিবির তাকে দুর্বল করার চেষ্টা করছে। বৃহস্পতিবার রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে বিষয়টি তার জন্য মর্যাদাহানিকর বলে উল্লেখ করেন ট্রাম্প। আমি খুবই নির্দোষ একজন মানুষ। পুরো দেশ এখন ষড়যন্ত্রের শিকার, আর এর পেছনে রয়েছে বাইডেন প্রশাসন। বিরোধী দলকে দুর্বল করার জন্যই এটি করা হচ্ছে, যা খুবই দুঃখজনক। আমরা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাব। দোষী সাব্যস্ত হলেও ট্রাম্প এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন। আর ফৌজদারি অপরাধী কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হতে দেওয়া যাবে না, এমন কোনো শর্ত দেশটির সংবিধানে উল্লেখ নেই। তবে দোষী সাব্যস্তের বিষয়টি নির্বাচনের মাঠে প্রভাব ফেলতে পারে। তাকে ভোটদানে বিরত থাকতে পারে দোদুল্যমান ভোটাররা। এর আগে এমনটা আর কখনোই হয়নি। আসন্ন 2024 সালের নির্বাচনে এর প্রভাব বেশ পড়বে, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির নাগরিকরা। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় ওই ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন নথিপত্র জাল করার অপরাধে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের একটি আদালত। ফারুক হোসেন, RTV। স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পর এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এই বিষয়ে ভোটাভুটি হবে। এদিকে ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এবার খেলার সংবাদ, ক্রিকেট। বাংলাদেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। তার আগে আসন্ন টি-20 বিশ্বকাপে দলকে ভালো ফল এনে দিতে চান টাইগার অলরাউন্ডার। বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য সমর্থন চাইলেন দর্শকদেরও। নাজমুল সাকিবের রিপোর্ট। সাকিব আল হাসানের টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু 2007 সালে আয়োজিত সীমিত ওভারের বিশ্ব আসরের প্রথম পর্ব থেকেই। এরপর প্রতিটি আসরেই লাল সবুজ জার্সির প্রতিনিধিত্ব করেছেন এই অলরাউন্ডার। ভারতের সফল অধিনায়ক রোহিত শর্মার মতো বিশ্বকাপের প্রতিটি আসরে খেলার কীর্তি অর্জন করেছেন মিস্টার 75। এমন অর্জনে গর্বিত সাকিব। আরও একটি বিশ্বকাপ বাংলাদেশের জার্সিতে খেলতে চান দেশ সেরা এই অলরাউন্ডার। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যৌথভাবে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই দুই দেশে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা থেকে একটু বাড়তি সুবিধা পাবে টিম টাইগার্স, এমনটাই মনে করেন সাকিব আল হাসান। ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে।
তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সেরা খেলাটা উপহার দিবে বলে আশা সাকিবের। সেই সাফল্য পেতে পুরো আসর জুড়ে সমর্থকদের পাশে চান তিনি। প্রচুর বাংলাদেশি দর্শক এখানে ওয়েট করছে, আশা করি তারা পূর্ণ সমর্থন দিবে আমাদেরকে এবং তাদের এই সাপোর্টটা আমাদের কাজে আসবে এবং আমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হব। টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনে সন্তুষ্ট থাকতে চান না সাকিব, অবদান রাখতে চান দেশের হয়ে। নাজমুস সাকিব, RTV। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।